নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি তোমরা সবাই খুব খুব ভালো আছো। আমরাও ভালো আছি। আমি প্রিয়াঙ্কা অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল প্রবাসী আড্ডা ঘর। বড়দের প্রণাম আর ছোটদের ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি। আমার হংকংয়ের বাহন এসে গেছে, খ্যাতি প্যাসিফিকেরটা। সো বোর্ডিংয়ের জন্য ছেড়েও দিল, নিচে যাচ্ছি একদম যেখানে মিরাকেল লাউঞ্জটা ছিল। দেখতে পাচ্ছ মিরাকেল লাউঞ্জ, ওই যে দেখা যাচ্ছে, ওই যে ওইখানটা মিরাকেল লাউঞ্জ, আর ঠিক সামনেটাতেই প্লেনটা দিয়েছে, তাই জন্য কোনো অসুবিধাই নেই আর কি। বোর্ডিং স্টার্ট হলো, আমাদের গ্রুপ যথারীতি গ্রুপ 6 একদম লাস্টের দিকে, তাই এখন ওয়েটিং। Any passenger boarding group number 5? And all passenger boarding ঢুকে পড়েছি। Thank you. Pass out to your right, please. থ্যাংক ইউ। এখানে এসে লোকজন দাঁড়িয়ে বসে গেছি। এবার উইন্ডো সিট 49K বোর্ডিং মোটামুটি কমপ্লিট হয়ে এসছে। একটা 10-এ বোধহয় রাইটটাই, দেখা যাক কটাই ছাড়ে। এটাতে এন্টারটেনমেন্ট সেন্টার আছে। আমি ভাবছি এটা তো শর্ট ফ্লাইট নাও থাকতে পারে, বাট এটাতে আছে। অনেক কমফোর্টেবল, অনেকটা লেগ রুম আছে। দেখো, দেখতে পাচ্ছ আমি স্ট্রেট হয়ে বসে কতটা পায়ে জায়গা আছে। আগের প্লেনটাতে একদমই লেগ রুম ছিল, পুরো গায়ে গায়ে লেগে যাচ্ছে। অবশ্যই নড়ল, 30 মিনিটস লেট, মনে হয় মেকআপ করে নেবে। দেখা যাক। পরের ফ্লাইটটা একদম কম সময়ের মধ্যে আছে, 2 hours 50 মিনিটসের মধ্যে গ্যাপ ট্রানজিটে। আমার সিট পড়েছে একদম উইংসের উপরে। এই যাত্রায় শুধু গন্তব্য না, প্রতিটা স্টপও যেন এক একটা আলাদা আলাদা অধ্যায়। প্লেন ধীরে ধীরে গতি নিচ্ছে, আর এই রানওয়ের মতোই জীবনও মাঝে মাঝে থেমে থাকে। তারপর হঠাৎ করেই আবার দৌড় শুরু হয়। রানওয়েতে এসে দাঁড়িয়ে রেডি ফর টেক অফ আর কি। সো বাই বাই ব্যাংকক, আবার কখনো আসলে ঘুরে যাবো নিশ্চয়ই। ফ্লাইট মাটি ছেড়ে এখন আকাশে। ব্যাংকক ধীরে ধীরে নিচে ছোট হয়ে যাচ্ছে। প্রতিটা টেক অফ আমার কাছে এক একটা নতুন শুরু মনে হয়। মেঘের মধ্যে দিয়ে ভেসে ভেসে যাচ্ছে। সকালবেলা এই দৃশ্যগুলো দেখা যায়, রাত হলে কিছুই দেখা যায় না। এটার রিক্লাইনারটা অনেক অনেক বেশি রিক্লাইনার থেকে দেখছি, প্রায় শুয়ে পড়ার মতো। আরও রিক্লাইনার, এতটা রিক্লাইন আমি দেখিনি আগে, মানে অন্য প্লেন যত, ঠিক আছে। এটার রিক্লাইন অনেক অনেক বেশি, বেশ আরামদায়ক। এই ব্যাংকক থেকে হংকং যাওয়ার ডিউরেশনটা আগের মতোই, তাই ও ভেবেছিল এন্টারটেনমেন্ট সেন্টার আর খাওয়ার কোনোটাই থাকবে না। কিন্তু এন্টারটেনমেন্ট সেন্টার পেয়ে খুব খুশি হলো, আর তারপর এই জিনিসটাও থাকবে আশা করেনি একদম। খাবার এসে গেছে। আমি নিলাম অ্যাপেল জুস, একটা ব্রেড রোল আছে, এখানে কিছু ফ্রুটস, এটা এটা মনে হচ্ছে একটা আইসক্রিম, সেকেন্ড আছে এটা বাটার, আর মেনটাই কি আছে দেখি। মেনটাতে আছে একটা শাক, ভাত আর চিকেন। ভালোই। সেকেন্ড আছে স্ট্রবেরিজ অ্যান্ড ক্রিম আইসক্রিম। আর অনেকদিন পর দেখছি স্টিলের কাটলেরি, সাধারণত এখন উডেরটা দেয়। প্লেনটা বেশ ভালোই লাগছে আর কি, খাবারটা ভালোই। শুধু ওই শাকটা খেলাম না, এদের দেশীয় শাক, একটা শাক খেয়ে তখন পেট সারলে বিপদ। আর
কম ডিস্টেন্স, সো খুব জলদি পৌঁছে যাবে আর কি। হংকং হয়ে পৌঁছেই গেছে, অ্যানাউন্স করলো প্রিপেয়ার দ্য কেবিন ফর ল্যান্ডিং। সো আর 10 মিনিট মতন লাগবে। এই মেঘগুলোর দিকে তাকালে আমার সবসময় একটা অনুভূতি হয়, যেন আকাশের খুব কাছাকাছি এসে গেছি। মনে হয় হয়তো আমার 2 মা এখান থেকেই আমাকে দেখছেন। জীবনে আমরা অনেক কিছু পেছনে ফেলে সামনে এগিয়ে যাই, কিন্তু স্মৃতিগুলো ঠিক এই মেঘের মতোই নরম, ভাসমান আর সব সময় সঙ্গে থাকে। ল্যান্ডস্কেপটা দারুণ লাগছে, ওইদিকে পাহাড়, এদিকে জল, আর এয়ারপোর্টের দিকে। আশপাশটা দেখে বেশ ভালোই লাগছে, জানি না পাহাড়গুলো অপূর্ব লাগছে দূরে। আর একটু বড় করি, দেখতে পাচ্ছি পাহাড়গুলো সুন্দর। দূরে কত কত হাই রাইজ বিল্ডিং, সুন্দর কিন্তু এনভায়রনমেন্টটা। আর কিছুক্ষণ পরেই ছুতে চলেছে হংকংয়ের মাটি, আর একটা ট্রানজিট, আর একটা অধ্যায়, আর দীর্ঘ পথ পেরিয়ে বাড়ি ফেরার গল্প। সে যেন চলছে তো চলছেই। হংকংয়ে নেমে গেলাম, এবার কানেক্টিং গেট ধরে নেক্সট ফ্লাইট ধরার পালা। আবার বেরিয়ে দেখি কোন দিকে। এবার এখান থেকে নেক্সট ফ্লাইট হচ্ছে আমার লস অ্যাঞ্জেলেস। এখন এখানে লোকাল টাইম 5:20, আর নেক্সট ফ্লাইট এখান থেকে হচ্ছে 7:50। সো সেটা হচ্ছে হংকং থেকে লস অ্যাঞ্জেলেস, ক্যাথে প্যাসিফিকেরই। চলো আগে কানেক্ট করি, কারণ সব আমার দেখি এখানে ইমিগ্রেশন সিকিউরিটিগুলো বোধ হয় হলেও হতে পারে, জানি না। সিকিউরিটি তো হবেই, বাট যদি ট্রানজিটের থ্রু দিয়ে নিয়ে যায় আর ইমিগ্রেশন হবে না। দেখা যাক। এদিকে দেখাচ্ছে ট্রান্সফার ডেস্ক E1 আর E2। গেট 3 দিয়েছে। ট্রান্সফার ডেস্কে এসেই গেছি, এখানে ট্রান্সফার করে বেরোই। ট্রান্সফার ডান, এবার ডিপার্চার গেটের দিকে যাচ্ছি। খুব তাড়াতাড়ি হলো, এখানে কোনো কিছু ল্যাপটপ ফ্যাপটপ কিছুই বার করতে বললো না ব্যাগের থেকে, সবই ব্যাগের মধ্যে রেখে দিয়ে দিলাম। ইভেন বেল্টও খুলতে পারেনি, তো খুব ফাস্ট হলো আর কি ব্যাপারটা। তো এবার তো আর কিছুই করার নেই, এবার জাস্ট এটাতে ইমিগ্রেশন আর হবে না যা বুঝতে পারলাম। তো এটা জাস্ট ট্রান্সফার করে দিল, আর এখন যেই গেটে ফ্লাইট আছে সেই গেটে গিয়ে দাঁড়াও আর কি। তো আমার গেট নাম্বার 3, গেটস 1 to 4 দেখাচ্ছে, তো কাছাকাছিই হবে আর কি। সুন্দর জায়গাটা। এই ট্রিপটাতে আমার কিছু হোক আর নাও, উচ্চ এয়ারপোর্ট ঘোরা হচ্ছে। এই সেই ল্যাডারে যেটার সেই আমরা ফ্লোরিডা মলে চকলেট খেয়েছিলাম, অপূর্ব খেতে হয়, কিন্তু দামটাও অপূর্ব আর কি। গেটের কাছে যাই, এইগুলো দেখার জন্যই ভালো, কেনার জন্য একদমই ভালো নয়, কারণ প্রচুর দাম থাকে, জানি না কে কেনে, প্রচুর কস্ট, আর সব বড় বড় ব্র্যান্ড। আর ব্র্যান্ড নিয়ে হবেটা কি, সেই একই জিনিস তুমি বাইরে যেটা পাবে $50, সেটা হয়তো এখানে কিনবে তুমি ব্র্যান্ড দিলে $150-200, কোনো দরকার নেই। বাইরে থেকে দেখে মনে হচ্ছিল এই এয়ারপোর্টটা একদম ছোট্ট একটা শহরের মতন, কিন্তু ভিতরে এই ডিউটি ফ্রিটা যে অন্যান্য ডিউটি ফ্রির মতোই চাকচিক্য হবে ভাবিনি। পারফিউম, চকলেট, গিফট সেট সব কিছু এত সুন্দর সাজানো যে এখানে ঢুকলে মনে হয় কিছু না কিনে বের হওয়া কি আদৌ সম্ভব। 3 নম্বর
ঘড়িটা কি অপূর্ব দেখতে। এই ঘড়ি নিয়ে একটা কাহিনী আছে, পরে তোমাদেরকে কোনোদিন শোনাবো। কি অপূর্ব দেখো এটা দেখতে। একশো এক, মানে কোনটা দেখবে কোনটা ছাড়বে। প্রত্যেকটা দোকান একদম টিপটপ। এটা একটা সিটিস্কেপ বানিয়ে রেখেছে হংকং আর্টিস্ট। এইটা দেখো, মজার ব্যাপার হলো পৃথিবীর নানা দেশের মানুষ এখানে ঘুরছে, কেউ বাড়ি ফিরছে, কেউ নতুন দেশে যাচ্ছে, আর ওরা সবাই এক জায়গায় কয়েক ঘন্টার জন্য থেমে আছে। চলো এবার গেটের দিকেও এগোক, বোর্ডিংয়ের সময় প্রায় হয়ে এসছে। বোর্ডিং স্টার্টেড। এখন বাজে 7:20, 7:50 ছাড়বে। তাড়াতাড়ি বোর্ডিং হচ্ছে দেখছি, এখানে কিউ জমছে। জলদি হলো। এবার এগিয়ে যাচ্ছি। লোকটা ভালো। Hey, this way, please, sir. থ্যাংক ইউ। সেই বিজনেস ক্লাস পেরিয়ে ইকোনমিতে যাও। এখন আরও যেতে হবে। বোর্ডিং হয়ে গেছে আমার, আমি বসে গেছি উইন্ডো সিট। সো এখান থেকে ফ্লাইং টাইম 12 ঘন্টা 50 মিনিট টু লস অ্যাঞ্জেলেস। তারপর ওখানে নেমে হবে ইমিগ্রেশন, তারপরে আবার লাগেজ নিয়ে চেক ইন করতে হবে, করে আবার একটা ফ্লাইট টু অরল্যান্ডো। ছাড়ার টাইম 7:50, দেখি কতক্ষণে ছাড়ে। মনে হচ্ছে রাইট টাইমই ছাড়বে, কারণ বোর্ডিং অলমোস্ট কমপ্লিট। নড়তে আরম্ভ করলো। হংকংয়ের মাটি ছেড়ে ওদের উড়ান পাড়ি দিল লস অ্যাঞ্জেলেসের দিকে। আজকের দীর্ঘতম ফ্লাইট উঠছে ক্যাথে প্যাসিফিকের সাথেই। রাতের ফ্লাইটের একটা আলাদা অনুভূতি আছে, সব কিছু কীরকম অদ্ভুত রকমের শান্ত লাগে। ফ্লাইট যত উপরে যাচ্ছে, নিচে হংকং শহরের আলো ধীরে ধীরে ছোট হয়ে যাচ্ছে। একটা শহর পিছনে রয়ে গেল, আর সামনে অপেক্ষা করছে নতুন সকাল, নতুন অধ্যায়, লস অ্যাঞ্জেলেস। এখন সামনে দীর্ঘ রাত, প্যাসিফিক মহাসাগরের উপর দিয়ে হাজার হাজার মাইলের যাত্রা। জানলার বাইরে সারি সারি আলো, মনে হচ্ছে যেন মাটির উপর ছোট ছোট নক্ষত্র। সবাই ধীরে ধীরে ঘুমিয়ে পড়ছে, আর আকাশের এই নীরব অন্ধকারে ওর যাত্রা চলছে বাড়ির দিকে। sausage, mushroom, potato wedges, and tomatoes. চলো খেয়ে নিয়ে যাক। আর বাকি হচ্ছে 1 ঘন্টা 38 মিনিট। রেস্টরুম গিয়ে ফ্রেশ হয়ে এলাম, আর 1 ঘন্টা
দীর্ঘ রাতের ফ্লাইটের পর জানলার পর্দা তুলতেই এই দৃশ্য কার না ভালো লাগে বলো। পাহাড়গুলো সূর্যের আলোয় ধীরে ধীরে জেগে উঠছে যেন। ঘন্টার পর ঘন্টা আকাশে থাকার পর এই সকালের আলোটা সত্যি অন্যরকম লাগে। এখন ওরা লস অ্যাঞ্জেলেসের খুব কাছাকাছি। শহরটা ক্যালিফোর্নিয়ার অন্যতম একটা ব্যস্ত শহর তো অবশ্যই, কিন্তু উপর থেকে দেখলে সব কিছু কত শান্ত লাগে। না কোনো তাড়াহুড়ো, না কোনো শব্দ, শুধু প্রকৃতি আর নতুন দিনের প্রতিশ্রুতি। সেফলি ল্যান্ডেড টু এলএ, একটা দীর্ঘ যাত্রার আরেকটা অধ্যায় শেষ হতে চলেছে। চলো তাড়াতাড়ি নামলে তাড়াতাড়ি ইমিগ্রেশনের লাইনে যাওয়া যাবে, বেরোই না হলে মুশকিল আর কি। বাই। তাড়াতাড়ি ইমিগ্রেশনে গিয়ে না দাঁড়ালে আবার দিলে, কারণ যা অবস্থা চলছে এখানে, এদের গভর্নমেন্ট শাটডাউনের জন্য অর্ধেক টিএসএ কাজ করছে না, পরেরটা তো আবার সিকিউরিটি চেকের দিয়ে যেতে হবে, সেখানে হয়তো ডিলে হতে পারে। আগেই বললাম প্রতিটি ট্রানজিট যেন একটা নতুন শুরু। পেছনে রয়ে গেছে ইন্ডিয়ার স্মৃতি, আবেগ আর ভালোবাসা, আর সামনে আবার ইউএসের জীবন, কাজ আর দায়িত্ব। তাহলে আজকের মতন ব্লগটা এখানেই শেষ করছি। কেমন লাগলো কমেন্ট করে জানিও, আর পরের ব্লগটি দেখতে হলে অবশ্যই সাথে থেকো। দেখা হবে খুব শীঘ্রই নতুন কোনো দিনে নতুন ব্লগ নিয়ে। সবাই খুব খুব ভালো থেকো, আনন্দে থেকো, সাবধানে থেকো। নমস্কার।